আসসালামু আলাইকুম সবাইকে। রাজভোগ এই নামের মধ্যেই একটা রাজকীয় ভাব আছে, তাই না? শোনা যায় আগে নাকি নবাবদের অতিথি আপ্যায়নে এই মিষ্টিটাই দেওয়া হতো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রাজভোগ মিষ্টি, যেটা নরম তুলতুলে রসগোল্লার মতো হবে আর ভেতরে থাকবে মাওয়া, যেটা বানিয়ে খেলে আপনার কাছে নিজেকে রাজা রানী বা নবাবের মতোই মনে হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি ভিতরের মাওয়াটা তৈরি করব। সেজন্য নিয়েছি হাফ কাপ শুকনা গুঁড়ো করা মাওয়া, সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ছানা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং সবশেষে 1 চিমটি এলাচ গুঁড়া। এখন এই সবকটা ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে ময়ান করে নিব। প্রথম দিকে যদিও একটু শুকনো মনে হবে, কিন্তু মাখাতে মাখাতে এটা সফট হয়ে যাবে। আর যদি দরকার হয় আপনি 1 চা চামচের মতো পানি দিতে পারবেন। মাওয়াটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ডলে নিয়েছি। এখন এটাকে আমি স্ক্র্যাপারের সাহায্যে তুলে নিচ্ছি। এখনই আমরা মাওয়াটাকে ভাগ করব না, আগে আমরা ছানার বলগুলো রেডি করব, তারপর সেই হিসেবে আমরা এটাকে ভাগ করে নিব। এই রাজভোগ মিষ্টিটা সাধারণত রসগোল্লা মিষ্টির মতোই হয়, তবে কেউ চাইলে স্পঞ্জ মিষ্টির স্বাদেও বানাতে পারেন। আজকে আমি রসগোল্লার মতোই বানাবো, সেজন্য রসগোল্লার মতো মিষ্টিটাকে রেডি করব। এখানে আমি 2 কাপ ছানার জন্য মিশ্রণটা রেডি করছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন প্লাস 1 টিস্পুন ময়দা, সমপরিমাণ অর্থাৎ 1 টেবিল স্পুন প্লাস 1 টিস্পুন সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমরা ছানা প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি 2 কাপ ছানা নিয়েছি আর আমার কাপের মেজারমেন্ট হচ্ছে 250 মিলি। ছানার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ছানার সাথে আগে দিয়ে মাখালে চিনিটা খুব দ্রুত মিশে যায়। এখন ছানাটাকে চিনির সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে ছানার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনার ছানাটা কতক্ষণ ম্যাশ করতে হবে। ছানা যদি বেশি নরম হয় তাহলে কিছুক্ষণ ম্যাশ করলেই হয়ে যাবে ক্রিমের মতো। আর যদি ছানার মধ্যে একটু গুটি গুটি ভাব থাকে তাহলে আপনাকে অনেকক্ষণ মথে নিতে হবে, যতক্ষণ না ছানাটা ক্রিমের মতো হয়ে যায় এবং সারফেসে লেগে যাচ্ছে বা হাতের মধ্যে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যাশ করে নিতে হবে। মনে রাখবেন, ছানাটা যত সফট হবে মিষ্টিগুলো ততটাই তুলতুলে নরম হবে। ছানা মথা হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখন এই শুকনো উপকরণটা ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ছানাকে শুরুতে ক্রিমের মতো করে নিলে আর পরবর্তীতে এই মিশ্রণটা দেওয়ার পরে আরো ভালো করে ম্যাশ করে নিলে মিষ্টির ভিতরে আর শক্ত গুটি থাকার সম্ভাবনা থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছানাটাকে সফট হওয়া, তাহলে মিষ্টি ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই ছানা সম্পর্কে, এক এক দুধের কিন্তু ছানা এক এক রকম তৈরি হয়। আমাদের এখানে ফার্মের যে গরুর দুধটা পাওয়া যায় সেটা দিয়ে যখন আমি ছানা তৈরি করি, সেই ছানাটা অল্পতেই নরম হয়ে যায়। দুধটা একবার বলক আসলেই নামিয়ে আমি সাথে সাথে ভিনেগার দিয়ে দেই। আবার দেখা গেছে বাজার থেকে কিনে আনা দুধটা দিয়ে যখন ছানা তৈরি করি তখন সেমভাবে করলে একটু হার্ড হয়ে যায়, তাই সেটাকে আমি 2-3 মিনিট ঠান্ডা করে তারপরে ভিনেগার পানিটা মিশাই। তা আপনাদেরকে দুধের কোয়ালিটি বুঝে ছানা তৈরি করতে হবে, আর সেজন্য 2-1 বার ছানা বানালেই বুঝে যাবেন। যাই হোক, আমার ছানাটা মথা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ভাগ করে নিব, কিন্তু তার আগে আমি শিরাটা বসিয়ে দেই, যাতে করে আমরা মিষ্টিটা বানিয়ে সাথে সাথে শিরায় দিয়ে দিতে পারি। একটা 24 সেন্টিমিটার পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ চিনি। আপনারা এখানে 26 বা 28 সেন্টিমিটারের পাত্রও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সমপরিমাণ পানি অর্থাৎ 4 কাপ। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে পাত্রের সাইজটা মেনশন করে দেই। এর কারণ হচ্ছে সাদা মিষ্টি বা গোল গোল রসগোল্লা যাতে চ্যাপ্টা না হয়ে যায়, এই জন্যই আমি আপনাদেরকে সাইজটা বলে দেই পাত্রের। কারণ পাত্র যদি ঠিক না থাকে আপনাদের মিষ্টি চ্যাপ্টা হয়ে যাবে। এখন চুলোটাকে জ্বালিয়ে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে আমি মিষ্টিগুলো বানাতে চলে যাচ্ছি। রাজভোগ মিষ্টিটা সাধারণত একটু বড় সাইজের হয়ে থাকে, সেই জন্য আমি বড় বড় টুকরো করে নিচ্ছি। আপনারা যদি এটা দিয়ে বিজনেস করতে চান তাহলে আপনারা বড় সাইজের বানিয়ে এটাকে অর্ধেক করে সেই হিসেবেও সেল করতে পারেন। 1 লিটার দুধে আমরা সাধারণত 10টা মিষ্টি তৈরি করি, তো আপনি চাইলে এই মিষ্টিটাকে 5 পিস বানিয়ে সেটাকে অর্ধেক করে 10 পিস বানিয়ে সেল করতে পারেন। এখানে আমি 15 পিসের মতো করেছি। এখন মাওয়াটাকেও আমি 15 ভাগ করে নিব। মাওয়ার পিসগুলোকে আমি হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি। এই মাওয়ার সাথে আপনারা কিন্তু বাদাম কুচি করেও ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের বাদাম, যেমন কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম একটু কুচি করে দিলে আমার মনে হয় খেতে আরো বেশি ভালো লাগবে যখন এটা দাঁতের নিচে পড়বে।
এখন একটা ছানা হাতের তালুতে নিয়ে একটু গোল মসৃণ করে তারপর এটার মাঝখানে আমি বলটা দিয়ে দিব। চারদিক থেকে কভার করে এটাকে আবারও একটু গোল করে নিচ্ছি। তো চেষ্টা করবেন মিষ্টির গায়ে যাতে কোনো ফাটা না থাকে সেভাবে গোল গোল মসৃণ করে নিতে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে চারদিকে পাতলা করে মাঝখানে একটু মোটা রেখে তারপরে বলটা দিয়ে চারদিক থেকে কভার করে দিতে পারেন। চেষ্টা করবেন বাইরে যাতে কোনো ফাটল না থাকে ওইভাবে মসৃণ করে গোল করতে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর এই মিষ্টিগুলোকে আমি একটা একটা করে শিরায় দিয়ে দিব। খেয়াল রাখবেন চুলা যাতে বাড়ানো থাকে। চুলা যদি মিডিয়ামে থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না। এরকম আমার অনেকবার হয়েছে। আমার একটা মিডিয়াম সাইজের চুলা আছে রেগুলার রান্না করার, যেখানে আমি মিষ্টি বানালে দেখা যায় মিষ্টিগুলো ফুলে না। আবার বড় চুলায় বানালে দেখা যায় মিষ্টিগুলো অনেক ফুলে ফ্লাফি হয়ে যায়। তো আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মিষ্টিটা সময় মতো না ফুললে এরপর আপনি যতই হিট দেন তখন আর কিন্তু ফুলবে না। প্রথম 10 মিনিটে যা ফুলার তা ফুলে যাবে। মিষ্টিটা চুলায় দেওয়ার 3 মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। এখন এভাবে জাল করতে থাকবো যতক্ষণ না শিরাটা ঘন হয়ে আসে। আর এই সময়টা সাধারণত 8 থেকে 10-12 মিনিটের মতো হয়ে থাকে, চুলার আঁচের উপরে ডিপেন্ড করে। তো 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি আবারও মিষ্টিটা নেড়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা মাশাআল্লাহ করে সাইজে কত বড় হয়ে গিয়েছে। আর আমি তো ভয় ছিলাম এটা আবার ফেটে যায় নাকি। এখন আমি এখানে হাফ কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা আস্তে আস্তে চারদিক দিয়ে দিব। তারপর চামচের উল্টো সাইড দিয়ে আমি মিষ্টিটাকে আলতো করে নেড়ে দিব। এই পর্যায়ে শিরাটা যদি স্টিল ঘন থাকে তখন আরও আধা কাপ পানি দিয়ে দিতে পারেন। বাট আমার শিরাটা অতটা ঘন মনে হচ্ছে না, তাই আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে দেওয়ার 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আরও আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। আপনারা যদি একসাথে প্রথমেই 1 কাপ পানি দেন তাহলে 2 মিনিট অপেক্ষা করে আরও 1 কাপ পানি দিতে পারবেন, তবে সেটা একসাথে না দিয়ে আধা কাপ করে দিবেন। তো আমি 1 মিনিট পর আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার চুলাটা অনেক বেশি হিট, তাই বারবার এই পানিটা দিতে হয়। আপনাদের যদি এরকম না হয় তাহলে আপনারা 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে পানি দিবেন, অথবা শিরা যখন অনেক ঘন হয়ে যাবে তখন পানিটা অ্যাড করবেন। এভাবে আমি টোটাল 20 মিনিট মিষ্টিটাকে জাল করেছি। আর সবশেষে চুলাটাকে বন্ধ করে দেওয়ার পরে আমি শিরাটা বুঝে তারপর এখানে আরও কিছু পানি অ্যাড করেছি, প্রায় আধা কাপের মতো। আপনারা শিরাটা পাতলা করলে আরও পানি অ্যাড করতে পারবেন, যেমন মিষ্টি চান সেরকম পানি অ্যাড করবেন। পানি যদি অ্যাড না করেন মিষ্টি বেশি হয়ে যাবে, আর যদি পানি দিয়ে একটু পাতলা করে নেন শিরাটা তাহলে মিষ্টিটা ব্যালেন্স হবে। চুলা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এসে মিষ্টিটাকে এভাবে দুলিয়ে দিতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে ট্যাপ পড়ে যাবে না। আমার পাত্রটা আজকে ছোট হয়ে গেছে কিছুটা, সেজন্য একটার সাথে একটা লেগে কিছুটা ট্যাপ পড়ে গিয়েছিল। তো মিষ্টিটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিয়েছিলাম। এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা রস দিয়ে দিচ্ছি। এটা অনেকটা রসগোল্লার মতোই টেস্ট, সত্যি বলতে অতটা ডিফারেন্স নেই বললেই হয়, কিন্তু এটাকে একটু ডিফারেন্ট করতে চাইলে আপনারা আরেকটা পদ্ধতি করতে পারেন, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। দেখুন মিষ্টির ভিতরে মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে রসে টইটুম্বুর হয়ে আছে। তো এই মিষ্টিটা কিন্তু অনেকটাই আসলে রসগোল্লার মতোই টেস্ট, তাই এই টেস্টটাতে একটু ভিন্নতা আনার জন্য আপনি চাইলে রস থেকে তুলে এটাকে শুকনো মাওয়ার উপরে গড়িয়ে তারপরেও সার্ভ করতে পারবেন। এটা জাস্ট আমি চিন্তা করলাম আর কি যে এভাবে খেলে দেখি কেমন লাগে, দেখলাম যে না ভালোই লাগে। আমার কাছে কিন্তু মাওয়া দিয়ে কোট করার পরে খেতে বেশি ভালো লেগেছিল। তো আপনাদের কাছে কিরকম লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমি আমার চ্যানেলে অনেক রকমের মিষ্টি রেসিপি শেয়ার করে থাকি। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।